এক্সাম দিয়ে বের হতেই চুমুকে দেখতে পেলাম আমার হলের বিপরীতে হলের দরজা। আমাকে দেখা মাত্রই চুমু হাত নাড়তে লাগলো, আর আমিও চুমুকে দেখে হাত তুলে নাড়তে লাগলাম। দ্রুত হেঁটে ঝুমু আমার কাছে এলো। আমরা দুইজন কাছাকাছি আসতেই ঝুমু আমার হাত শক্ত করে ধরে ফেললো। বেবস, কেমন দিয়েছিস এক্সাম? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোর কেমন হয়েছে? যেমন যেমন প্রশ্নের প্যাটার্ন আনসার করবো ভেবেছিলাম তেমনই করেছিস নাকি? ইয়েস। এখন আল্লাহ আল্লাহ করে দুইজনে যেন সেম ডিপার্টমেন্টে অ্যাডমিট হতে পারি, এই দোয়া করি। হ্যাঁ সেটাই, আমিন। কিন্তু দেখ, হাজার হাজার স্টুডেন্ট, চান্স পাওয়া অনেক টাফ। আহা, প্যারা নিস না তো, যা হবে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, চল না ভার্সিটিতে ঘুরে আসি। আমার না তোর ভাইয়ের সাথে অনেক ঘুরতে মন চাইছে। দোস্ত, আমি অনেক টায়ার্ড আর পেটে ব্যথা করছে। এই অবস্থায় হাঁটা আমার পক্ষে সম্ভব না। তুই ভাইয়া, সাদীপ ভাইয়া মিলে যা, আমি গাড়িতে বসে থাকবো, সমস্যা নেই। না না, তুই না গেলে আমি যাব না। তোর ভাইয়া যাবে না তোকে ছাড়া, আর আমিও যাব না। বাজে বকিস না তো, আমি ব্যবস্থা করে দেব। আবহাওয়া কত সুন্দর দেখ, আমার শরীর ভালো লাগলে আমিও যেতাম। হ্যাঁ, অনেক জোস ওয়েদার, তাই তো ঘুরতে মন চাইছে। এইভাবে কথা বলতে বলতে আমরা হাঁটতে লাগলাম। এত বড় বিল্ডিং, হাঁটতে হাঁটতে দিন শেষ। হল বিল্ডিং থেকে বের হতে আগের স্থানে দেখতে পেলাম রাফসান ভাইয়া আর সাদীপ ভাইয়াকে। দুইজন দুই ছাতার নিচে দাঁড়িয়ে কথা বলছে। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু এরা দুজন ছাতা কই পেল, এটাই ভাবনার বিষয়। আমাদের আসতে দেখে দুজনই এগিয়ে আসলো। আমি রাফসান ভাইয়ার ছাতার নিচে দাঁড়ালাম, আর জুমু সাদীপ ভাইয়ার নিচে দাঁড়ালো। আমরা আসতে দুজন এক্সাম কেমন হলো, সব লিখতে পেরেছি কিনা এইসব প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। আর এর মাঝে জুমু বলে উঠলো, ভাইয়া চলো না একটু ঘুরে দেখি ক্যাম্পাস, আমার অনেক ইচ্ছে করছে যেতে। না, এখানে যাওয়া সম্ভব না। তোর এনার্জি থাকলেও শেফার এখন পুরোপুরি পসিবল না। এমনি তো অসুস্থ। তুই আর আফসান গেলে যা, আমি শেফাকে নিয়ে গাড়িতে অপেক্ষা করব, সমস্যা নেই। সাদীপ ভাইয়ার কথায় ঝুমুর মুখে হাসি ফুটে উঠলো। সে তো সাদীপ ভাইয়াকে জড়িয়ে ধরলো খুশিতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমরা আর্লি ব্যাক করব। ওকে ফুল, তুই ভাইয়ার সাথে যা, একে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো আমরা। আমি একটু হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি সাদীপ ভাইয়ার ছাতার নিচে চলে এলাম, আর ঝুমু রাফসান ভাইয়ার সাথে হাঁটতে লাগলো। আমরাও গাড়ির দিকে রওনা দিলাম। ঝুমুর জন্য নিজেকে এই সাদীপ ভাইয়ের সাথে একা থাকার মতন সাহসী সিদ্ধান্ত নিলাম আমি। যাক, আমি এই রাগী সাদীপ ভাইয়ের সাথে আমি যে কোনোভাবে সময় কাটিয়ে নিতে পারবো। ঝুমুর মুখের হাসিটাই আমার জন্য বেশি সুখের ছিল। হঠাৎ হাতে কারো ছোঁয়া পেয়ে আমার হাতের দিকে তাকালাম। সাদীপ ভাই আমার হাত ধরে আছেন। মাথা উঁচু করে ওনার দিকে তাকালাম। উনি কত লম্বা আর আমি কি শর্ট। তার উপর পড়েছে ফ্ল্যাট জুতো। আরও ছোট লাগছে আমাকে ওনার পাশে, কিন্তু ওনার কোনো এক্সপ্রেশন নাই মুখে। উনি ওনার মতন হাঁটছে, আর আমি আমার মনে ডিপ ডিপ করছে ওনার এভাবে হাত ধরায়। হাত ধরার কারণে ওনাকে আমি কিছু বললাম না, কারণ চারপাশে অনেক মানুষ। কিছু বললে সাদীপ ভাইয়া বকা দিবেন, আর হয়ে যাবে নিজের বেইজ্জতি। সবাই যার যার মতন হাঁটছে, সবার উদ্দেশ্য এখন বাসায় পৌঁছানো। এত ভিড় বলার বাহিরে। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভাগ্যিস ছাতা ছিল, নালে আজ রাতেও জ্বরের সাথে কাটাতে হতো। আচ্ছা ভালো কথা, ওনারা ছাতা কোথায় পেলেন এটা তো জিজ্ঞাসা করা হয়নি। সাদীপ ভাইয়া, আপনারা ছাতা কোথায় পেলেন? হুম, কি বলেছিস? বুঝি নে, রিপিট কর। এত আস্তে কথা বলে শুনবো কেমন করে? বলছি ছাতা কোথায় পেলেন? আসমান থেকে টপকে পড়েছে। সাদীপ ভাইয়ের কথা শুনে মেজাজ অনেক খারাপ হলো। এত ফালতু কেন এই লোক? ও, আল্লাহ বুঝে গিফট দিয়েছে আপনাকে? হ্যাঁ, এমনই ধর। ডামিস মে, বৃষ্টি নামছিল, তো একজন বডিগার্ডকে বললাম ছাতে এনে দিতে। সে এনে দিল, না হলে তো আমার পাশের জন জ্বরে কাঁপাকাঁপি করতাম। তো এটা আগে বললেই হতো, প্রথমে উল্টো কথা বললেন কেন? মাই উইশ। এনি প্রবলেম? না, নো প্রবলেম। আমি মুখ ভেঙিয়ে বললাম। মুখ ভেঙে দিলে মুখ একেবারে ভেঙে দেব। সাদীপ ভাইয়ের কথা শুনে আমি আর কিচ্ছু বললাম না। সত্যি সত্যি মুখ ভেঙে দিতে উনি পিছু পা হবে না, এটা আমি অনেক ভালো করেই জানি। গাড়ির কাছাকাছি আসতেই কেউ শেফা বলে ডেকে উঠল। পিছে ফিরতে দেখলাম তাসফিয়ার সাথে তাসিফ। তাসিফকে দেখেই আমার সেদিনের কথা মনে পড়লো। আমি সাদীপ ভাইয়ের হাতটা আরো শক্ত করে ধরলাম। আমার কেন জানি প্রচণ্ড ভয় করছে।
শেফার এত শক্ত করে হাত ধরার কারণে সাদিফের বুঝতে দেরি হয়নি কেন শেফা এত ভয় পাচ্ছে। আর শেফার লম্বা নখ সাদিফের হাতে প্রবেশ করছে। সাদিফ শেফার হাত ছাড়িয়ে নিয়ে শেফার কাঁধ জড়িয়ে ধরলো আর তাসিফ হেঁটে আসলো শেফার কাছে। কি রে, কি খবর তোর? এক্সাম কেমন দিলি? ভালো। তুই? ভালো, বাট তুই কাঁপছিস কেন? ওর কথা আমি কিছু বললাম না। তাসিফের কথাটা আমার মাথায় বারবার নাড়া দিচ্ছে। হাই ভাইয়া, কেমন আছেন? তাসফিয়া সাদিফ ভাইয়াকে বলল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আসি, ওর হেলথ ভালো না। সাদিফ ভাইয়া কথাটা বলে আমাকে নিয়ে গাড়িতে বসে পড়লেন। আর তাসফিয়া দেখলাম ওদের গাড়ির দিকে এগিয়ে যেতে। সাথে একজনের মধ্যবয়স্ক মহিলা ছিল, ওর মা হবে মনে হচ্ছে। ওরা গাড়িতে বসতে ওদের গাড়ি চলে গেল। তাসিফকে আর দেখিনি। মাথায় প্রচণ্ড ব্যথা উঠে গেল হঠাৎ। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম আমি। আমার পাশে বসে সাদিফ ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছেন, এটা আমি চোখ বন্ধ করেও বুঝতে পারছি। হঠাৎ আমার খুব কাছে এসে সাদিফ ভাই আমার হাত জড়িয়ে ধরলো। আমি চোখ খুলতেই ওনাকে আমার খুব কাছে আবিষ্কার করলাম। আমার হাতের মুঠোয় ওনার হাত প্রবেশ করিয়ে নরম ভয়েসে বলে উঠলেন, খারাপ লাগছে বেশি? মাথা ব্যথা করছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, এই যে তাসফিয়া ভাই, ওই ছেলে ওই দিন আমাকে আটকে রেখেছিল কোচিংয়ে। আমার ওকে দেখলে অনেক ভয় করে। সাদিপ ভাই আমাকে ওনার বুকের সাথে আটকে নিলেন। বাবুই, কিচ্ছু করবে না তোমাকে, আমি আছি তো। আমি থাকতে কেউ তোমাকে টাচকে চোখ তুলেও তাকাতে পারবে না। এসব নিয়ে একদম ভাববে না। এখন কিছু খেতে হবে তোমার। কি খাবে বলো আমাকে। আমি মাথা নাড়িয়ে না বললাম, কিছু খাবো না, ভালো লাগছে না আমার, আমি বাসায় যাব। আপনি খাবার আনতে যাবেন না প্লিজ, আমি একা হয়ে যাব। তখন ওই ছেলে এসে আমাকে আবারও মাথা ফাটিয়ে দেবে। হ্যাঁ, যাবো তো বাসায়, ওরা আসুক। ওরা গেছে বেশিক্ষণ হয়নি, আমি যাচ্ছি না আনতে। আমি আমার বাবুইকে একা রেখে কোথাও যাব না। আমি কিছুই বললাম না, চুপচাপ ওনার বুকের সাথে আটকে রইলাম। সাদিফ একজন গার্ডকে কল করে তাদের চারজনের জন্য কিছু খাবার আনিয়ে নিল। শেফা তখনও সাদিফের বুকে চুপ করে বসেছিল। সাদিপ ভাইয়া জোড়াজোড়িতে একটু করে মিল্কশেক আর সামান্য চিকেন বোল খেয়ে নিলাম। এই তাসিফ বেয়াদবটার কথা মাথা থেকে যাচ্ছেই না। খাবার খেয়ে জানলার পাশে ফিরে বসলাম। সন্ধ্যা নেমে গিয়েছে এখন। চারপাশে এখন আগের ব্যস্ততা নেই, এখন একদম জনমানব শূন্য। সাদিপ ভাইয়া একটু আগে কল করেছিল রাফসান ভাইকে, ওদের আসতে আর একটু টাইম লাগবে। আমি এইসব প্রকৃতি দেখতে দেখতেই ঘুমের দেশে পাড়ি জমালাম। সাদিফ এতক্ষণ কিছু কাজ করছিল মোবাইলে। পাশ ফিরতেই দেখলো তার প্রিয়তমা জানালার সাথে মাথা দিয়ে ঘুম। গায়ের ওড়না গায়ে নেই। ওড়না সরার ফলে না চাইতেই সাদিফের নজর বারবার শেফার দিকে চলে যাচ্ছে। একে তুই মেয়েকে আমি চাই, খুব করে চাই, তার সাথে একটা ছোট্ট সংসার করতে চাই। এই মেয়েতে আমি বারবার হারিয়ে যাই। আর ওর এই অবস্থায় দেখে আমার পক্ষে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে পড়েছে। নিজেকে সংযত করে শেফার ওড়না ঠিক করে দিলাম। ওকে নিজের বুকে টেনে নিয়ে কপালে চুমু দিলাম একটা। আমার হাতুড়ে বেবি। সাদিফ সিটে হেলান দিয়ে বসে আছে আর তার বুকে ঘুমিয়ে আছে শেফা। সন্ধ্যা নেমে চারদিকে বৃষ্টিতে একাকার। সাদিফ এই মুহূর্তটা খুব ভালোই উপভোগ করছে তার প্রিয়তমার সাথে, কিন্তু তার সুখের ব্যাঘাত ঘটল কল আসায়। হ্যাঁ বল, কোথায় তোরা? এই তো আসছি, তুমি গাড়ি নিয়ে চলে আসো কলা ভবনের এদিকে। এরপর এখান থেকে মেন রোডে উঠে যেতে পারবো। আচ্ছা, অপেক্ষা কর, আমি আসছি। কল কেটেই সাদিফ একজন গার্ডকে কল করে গাড়ি ড্রাইভ করতে বলল। ভবনের সামনে আসতেই সাদিফ শেফাকে সিটে শুয়ে দিয়ে ছাতা নিয়ে বেরিয়ে গেল। ঝুমু আর রাফসান এগিয়ে এসে গাড়িতে বসে গেল আর গার্ডের গাড়িতে উঠে পড়ল। আর সাদিফ ড্রাইভিং করা স্টার্ট করলো। ঝুমু শেফার সাথে কোলে মাথা দিয়ে বসে বলল, ও কখন ঘুমিয়েছে ভাইয়া? বেশ কিছুক্ষণ হলেও ঘুমিয়েছে, খারাপ লাগছিল ওর। আর পেটে খাবার রাখা আছে, তুই আর অপশন খেয়ে নিস। তোমরা খেয়েছো? হ্যাঁ, আমরা খেয়েছি। এভাবেই ওরা সারা পথ কথা বলে কাটিয়ে দিল। 2 দিন পরে রেজাল্ট প্রকাশ করলো, কিন্তু আফসোস আমি আর জমু কেউ চান্স পাইনি। সবার সামনে আমরা দুঃখী ফেস বানিয়ে রাখলো। আমরা মনে মনে নাগিন ডান্স দিচ্ছিলাম, কারণ আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিট হব। বাসার সবাই আমাদের দুঃখী ফেস দেখে অনেকে উৎসাহ দিয়েছিল। আমরা মাথা নিচু করে হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলালাম, কিন্তু মনে মনে আমাদের লাড্ডু ফুটছিল। প্রাইভেট ওপেন অ্যাডমিশন হতে আরও কিছুদিন বাকি আছে, তাই এখন
ঘরে বসে দিন কাটাচ্ছি। ইদানিং নানুর শরীর ভালো যাচ্ছে না, সবাই যেতে চাইলেও ভাবির জন্য আমি না করে দিলাম, কারণ ভাবির এখন 9 মাস চলে। আর আমার জন্য ঝুমুও যাবে না, ইসরায়েল ভাইয়াও যাবে না, কারণ ভাবির কখন কি হয়ে যায়। সাদীপ ভাইয়ের সামনে ইলেকশন, তাই ওনার প্রচুর কাজ, তাই উনিও যাবেন না। আমি, ঝুমুর ভাবি, ইসলাল ভাইয়া, সাদীপ ভাইয়া ছাড়া বাকি সবাই যাচ্ছে নানু বাসায়। সকালের দিকে সবাই রওনা দিল নানু বাসার উদ্দেশ্যে। ঝুমু আমাদের বাসায় চলে এসেছে। আমি আর ঝুমু মিলে সব রান্নার কাজ করলাম। দুপুরের দিকে ইসলাল ভাইয়া আর আমার একসাথেই খেয়ে নিলাম। ভাবিকে আমি খাবার রুমে দিয়ে দিয়েছিলাম। খাবার খেয়ে ইসলাল ভাইয়া চলে গেল আবার অফিসে। বিকেলের দিকে আমি ভাবি আর ঝুমু মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ভাবি বলে উঠল, খারাপ লাগছে অনেক আমার। ভাবি কেমন লাগছে তোমার? ভাইয়াকে কল দিব? আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম। ঝুমু প্রচণ্ড ভয় পেয়ে গেল। সেও সমান তালে ভাবিকে জিজ্ঞাসা করে চলেছে। বেবি আসবে মনে হচ্ছে, তো তোমার ভাইয়াকে কল দাও, আমি আর সহ্য করতে পারছি না। ভাবির কান্না মাখা কথা শুনে আমি মোবাইল নিয়ে ভাইয়াকে কল দিলাম, কিন্তু কল ধরছে না। আবারও ট্রাই করলাম, কিন্তু ফলাফল শূন্য। বারবার চেষ্টা করা সত্ত্বেও পাচ্ছি না ভাইয়াকে। ঝুমু ভাবিকে সামলাচ্ছে আর আমি ভাইয়াকে কল দিচ্ছি। ভাইয়া তো কল ধরছে না। আমি সিএনজি ডাকবো? ফুল, সাদিক ভাইয়াকে কল দে, ও রিসিভ করলে ওকে আসতে বল। ঝুমুর কথায় আমি সাদীপ ভাইয়াকে কল দিতে লাগলাম, কিন্তু উনিও ফোন ধরছে না। আল্লাহ, ঝুমু ধরছে না তো কেউ ফোন, কি করবো এখন? ভাবিকে তো কোলে করে নেওয়া ছাড়া হসপিটালে নেওয়া সম্ভব না। এদিকে ভাবির কান্নার পরিমাণ বাড়ছে। চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহর নাম নিয়ে আবারও কল করতে লাগলাম ওদেরকে। দুইজন থেকে কেউ তো একজন রিসিভ করো কল। প্রায় অনেকক্ষণ পরেই ইসলাল ভাইয়া কল রিসিভ করলো। ভাবির কান্না আমার একটুও ভালো লাগছে না। ভাবি চুপচাপ কষ্ট সহ্য করছে। ইসলাল ভাইকে জানানোর পর ভাইয়ার সাথে সাথেই রওনা দিল বাসার উদ্দেশ্যে। ভাবিকে পিঠ পিছে বালিশ দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম বেডে, আর ঝুমু ভাবিকে এক পাশে জড়িয়ে বসে আছে। ভাবি এখনও ফোপাচ্ছে। আমি তাড়াতাড়ি একটা ব্যাগে বাবুর জন্য কাঁথা, কিছু কাপড় আর ভাবির জন্য কাপড় নিয়ে নিলাম। মিনিট 10 পরে ইসরায়েল ভাইয়া দ্রুত রুমে আসলো। ভাবির কান্না দেখে রীতিমতন ভাইয়ের অবস্থা দেখার মতন ছিল। আমি দেখে যতটুকু বুঝতে পারছি, ভাইয়ের মনে এখন তার প্রিয়তমা আর অনাগত সন্তানের চিন্তা খুব বাজেভাবেই ঘুরছে। দেরি না করেই ইসরায়েল ভাইয়া বেড থেকে ভাবিকে পাজাগলা করে নিল। আস্তে করে হেঁটে ভাইয়া যেতে লাগলো। ভাইয়ের মুখে শুধু একটাই কথা শুনতে পেলাম, বোন, তোরা দুজন আয় আমার সাথে, একা আমি ইরার এই অবস্থা দেখতে পারছি না। ভাইয়ের কথা আমি আর ঝুমু ভাইয়াদের পিছে ছুটলাম। আমার হাতের ওই ব্যাগটা ভাইয়া না বললেও আমরা যেতাম ভাবির সাথে। মেন দরজা বন্ধ করে গাড়ির দিকে গেলাম। ভাইয়া ভাবিকে খুব সাবধানে বসিয়ে দিল গাড়িতে। ভাবির পাশে বসলাম আমি, আর ঝুমু বসলো ভাইয়ার পাশের সিটে। মাঝপথে ভাবির পেন আরও তীব্রভাবে বাড়তে লাগলো। ইরা জান, আর একটু সহ্য করো, অলমোস্ট চলে এসেছি আমরা। তোমাকে স্ট্রং হতে হবে, আমাদের বেবি আসতে চলেছে, আল্লাহ ভরসা, দোয়া পড়ো জান। ভাইয়া এমন নানা কথাবার্তা দিয়ে ভাবিকে উৎসাহ দিচ্ছে। এর মাঝে আমার মোবাইল বেজে উঠল। সাদীপ ভাইয়া কল দিয়েছেন। কল রিসিভ করতে ওনার চিন্তা মাখাম কণ্ঠ ভেসে আসলো। আমি রিসিভ করতে পারিনি, সিক্রেট মিটিংয়ে ছিলাম, ওইখানে সেলফোন অ্যালাউড না। আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে ভাবির লেবার পেন উঠেছিল, ভাইয়াকে পাচ্ছিলাম না ফোনে, তাই বাধ্য হয়ে আপনাকে কল করেছিলাম। সরি, আমি জানতাম না আপনি মিটিংয়ে ছিলেন। এখন ভাইয়া এসেছে, আমার হসপিটালে যাচ্ছি, ঝুমু আছে আমাদের সাথে। আল্লাহ, কি বলিস? ভাবি ঠিক আছে এখন? আছে বলতে পেনের কারণে কান্না করছে। আচ্ছা, আল্লাহ ভরসা। আরে এই মেয়ে, এমন কেন বলছিস? সরি কেন? তোর যখন দরকার তখনই আমাকে কল দিবি। আমি যেখানে থাকি না কেন, তোর কল আমি রিসিভ করবই। আর আজকে থেকে সিক্রেট মিটিংয়ে মোবাইল নিয়ে যাব, ওকে? তোরা যা, আমি আসছি একটু বড় হসপিটালে। কোনো দরকার পড়লে ওইখানে গিয়ে আমাকে কল দিস, ইম্পর্টেন্ট কাজ আছে এখন। রাখছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। হসপিটালে যেতে ভাইয়া দ্রুত সব ফর্মালিটিস পূরণ করে নিল, আর সাথে সাথে ভাবিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রচণ্ড চিন্তা হচ্ছে। ভাইয়া এখন বাবা মাকে ফোন করে ভাবির এই অবস্থার কথা জানিয়ে দিল। মা বাবার প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লো এই কথা শুনে, কিন্তু ভাইয়া এখন তাড়াহুড়ো করে কাউকে রওনা দিতে মানা করলো। আস্তে ধীরে সবাইকে বলল আসতে। মায়ের সাথে কথা বলার শেষে এই ভাইয়া কল ধরে বসে আছে মাথায় হাত দিয়ে।
আমি আর ঝুমু ভাইয়ার দুই পাশে বসলাম। ভাইয়ার চোখে পানি দেখে মনে মোচড় দিল। ভাইয়া তুমি কাঁদছো কেন? ভাবি আর জ্যাম একদম ভালো থাকবে, আল্লাহ ফর্সা। ভাইয়াকে আমি যতটুকু পারছি ভাইয়াকে সান্ত্বনা দিলাম আমি, কিন্তু ভাইয়া বলে উঠল, আমার বেবি আর ইরা সেফ থাকবে তো? আমার অনেক চিন্তা হচ্ছে। আমার ইরা অনেক কাঁদছিল, অনেক পেন পড়ছিল ওর। আমি যদি পারতাম ওর কষ্ট ভাগ আমি নিয়ে নিতাম। আমি ভাইয়ার কাঁধে ধরে রাখলাম, কিছুই বললাম না। করুক না কিছুক্ষণ কান্না তার প্রিয়তমার জন্য। এভাবে না হয় ভাইয়া তার ছোট্ট ফ্যামিলির জন্য ভালোবাসা প্রকাশ করুক। আধা ঘন্টা পর একজন নার্স ছোট্ট একটা বাবুকে তাহলে পেঁচিয়ে নিয়ে আমাদের সামনে দাঁড়ালো। ভাইয়া তার লাল চক্ষুগুলো মুছে দাঁড়ালো, কাপ্পা হাতে তার কান্নারত ছোট্ট পরীকে কোলে নিতে নিতে নার্সকে বলে উঠল। নার্স বাবুকে গালে একটু হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ভাইয়ার কথায় আমি অনেক যত্ন করে আমার চ্যামকে কোলে নিলাম। ঝুমু চল আমার সাথে। ঝুমু আর আমি একসাথে বাবুকে নিয়ে কেবিনে গেলাম। বাবু খুব কান্না করছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে কেবিনে রাখা দোলনায় শুয়ে দিলাম আস্তে করে। আমি আর ঝুমু সুন্দর সুন্দর কিছু ছবি তুলে পাঠিয়ে দিলাম ইতি আপু আর রাফসান ভাইয়ার কাছে। ওরা সবাই দেখবে বাবুর ছবি। তাছাড়া ভাবি ভালো আছে এই কথা ঝুমু, সাদীপ ভাইয়া আর বাকি সবাইকে জানিয়ে দিল। অনেকক্ষণ পরেও ভাইয়া আসলো না ভাবিকে নিয়ে। ভাবির ফ্যামিলি এসেও দেখে গেল বাবুকে। ওনারা আবার আসবেন ভাবির কেবিনে দিলেন। শুধু ওনার মা আছেন ভাইয়ার সাথে ভাবির ওই দিকে। এখন প্রায় রাত 9টা, বাবু হয়েছিল সন্ধ্যে 7:15-তে। এখনো ভাইয়া আসলো না। অবশ্য ভাইয়া কল করে বলেছিল ভাবিকে সেলাইন দিয়েছে, ওইটা শেষ করে কেবিনে শিফট করবে। আমার রাফসান ভাইয়ার কল আসলে ঝুমু মোবাইল নিয়ে কেবিনের বাইরে চলে গেল। আমি বসে বসে বাবুকে পাহারা দিচ্ছি। ঝুমু একটু পর পর দরজা খুলে আমাদের দেখছে। কেবিনের কথা বলে বাবুর ডিস্টার্ব হবে, তাই ও বাইরে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ দরজায় ভাইয়া এসেছে। ওনার দু হাত বড় বড় প্যাকেটে ভর্তি। আমার দিকে এক নজর তাকিয়ে ছোট টেবিলে ওই প্যাকেটগুলো রাখলেন। আমি বাবুর দিকে তাকিয়ে, কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে বাবুটা। অনেক আদরও হয়েছে বাবুটা, তাই না? সাদীপ ভাইয়ের কথায় ওনার দিকে ফিরলাম। উনি হাঁটু গেড়ে বসে এক নজর বাবুর দিকে তাকিয়ে আছেন। একটু ধরতে যাচ্ছেন বাবুকে, আবার হাত গুটিয়ে নিচ্ছেন। ওনার মুখে মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে উনি বাবুকে আদর করতে চাচ্ছেন, কিন্তু বাবু উঠে গেলে সে ভয়ে আর হাত দিচ্ছেন না। বাবু উঠলে কোলে নিয়ে বাবুকে। আমার কথা সাদীপ ভাইয়ের মাথা উঠিয়ে আমার দিকে তাকালেন। ওনার তাকানোতে আমি আমার নজর নিচে নিয়ে নিলাম। সাদীপ উঠে শেফার কাছে গিয়ে বসলো। একটা আপেল দে আমাকে, টেবিলের উপর রাখা আছে, ফ্রুটসের প্যাকেট। পারবি? হ্যাঁ পারবো না কেন, আমি ধুয়ে দিচ্ছি। আসলে কিছু খাইনি লাঞ্চের পর থেকে, টাইম পাইনি খাবার, অনেক ক্ষুধা লেগেছে। ও আচ্ছা, আমি আনছি। টেবিল উপর থেকে একটা প্যাকেটে নিয়ে সেখান থেকে 2টা আপেল ধুয়ে ওনাকে দিলাম। উনি হাত ধুয়ে আপেলগুলো নিলেন। আপেলে কামড় বসাতে বসাতে সাদীপ ভাইয়া বলে উঠলেন, ভাবিকে কেবিনে দিতে লেট হবে, ভাবির একটু ব্লাড দিতে হবে, তবে আজকে দিবে কেবিনে। হঠাৎ প্লেটিং শুরু হলো ওনার, তাই দেরি হচ্ছে কেবিনে দিতে। ফ্যামিলি মেম্বারদের আসতে নিষেধ করেছে, এখন ওদের কালকে আসতে বলেছে। কি বলেন? ভাইয়া তো কিছু বলেনি। ভাবির শরীর কি বেশি খারাপ? না, শরীর ঠিক আছে। টেনশন লাগে অনেক এমন সিচুয়েশনে। তোর সময় আমার অবস্থা কি হবে আল্লাহ জানে। মানে? কিছু না, জমি এখনো রাফসানের সাথে কথা বলছেন। আমি আসার টাইমে দেখলাম। আমি কিছু বলার আগেই বাবু কেঁদে উঠলো, আর আমি আলতো করে বাবুকে কোলে নিয়ে নিলাম। আস্তে আস্তে দুলিয়ে বাবুর কান্না থামানোর চেষ্টা করছি। এইদিকে তাকা। সাদীপ ভাইয়ের কথায় আমি সামনে তাকাতেই উনি আমাদের 3জনের একটা ছবি তুললেন। আমি অবাক চোখে এখনো বোঝার চেষ্টা করছি, কারণ অনেক দ্রুত কাণ্ডটা ঘটল। উফ, আমার যে কখন ছোট্ট বাবু আসবে। আমার বউটা অনেক ছোট্ট এখনো, আর সমস্যা নেই, আল্লাহ ভরসা। বিয়ে করে নে একবার, এরপর বাবু আনার দায়িত্ব আমার। এই কথা শুনে আমি চোখ আরো বড় করে তাকালাম ওনার দিকে। উনি এসব কথা আমাকে বলছেন? আপনার বিয়ে বলার আগে সাদীপ ভাইয়া আমার জান বলে আমার কপালে চুমু দিলেন, আর সাথে সাথে ঝুমু দরজা খুলে আমাদের এই সিনটা দেখার দর্শকের মতন খাতায় নাম লেখালো। কেবিনে ঝুমু আসতে আমি সাদীপ ভাইয়া থেকে 2 হাত দূরে সরে দাঁড়ালাম। দরজার দিকে তাকিয়ে দেখলাম ঝুমু এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাত দিয়ে। সাদীপ ভাইয়ের কথায় মনে হচ্ছে উনি কিছুই করেননি, একেবারে ভালো মানুষ। ওনার কথায় ঝুমু কিছু না বলে চুপচাপ কেবিনে চলে এলো। বেচারে মুখ এখনো হাঁ হয়ে আছে। আমি বাবুকে কোলে নিয়ে বসে আছি।
আর আরেক সাইডে বসে আছে ঝুমু। সাদীপ ভাইয়া সোফায় বসে মোবাইল চালাচ্ছেন। আমি শিওর ঝুমু আমাকে একা পেলে এই ঘটনা নিয়ে প্রশ্ন করবেই করবে। কি এক জ্বালা আমার! ভাই উল্টো পাল্টা কাজ করবে আর আমাকে তার বোনকে এইসবের কৈফিয়ত দিতে হবে। আল্লাহ! কিছুক্ষণ পরই দরজা নক করে একজন নার্স প্রবেশ করলো। কেন বাবু হওয়ার পরে ওকে তখন খাওয়াওনি? আচ্ছা নিন। মুচকে এসে আমি বাবুকে নার্সের কোলে দিয়ে দিলাম। বাবুকে নিয়ে যেতে আবারও আমি আগের জায়গায় বসে পড়লাম। সাদীপ ভাইয়ের কল আসার কারণে উনি কথা বলতে বলতে বের হয়ে গেলেন কেবিন থেকে। আর সাথে সাথে ঝুমু এক লাফে আমার কাছে চলে এলো। কিছু বলতে যাবেও এমন টাইমে আমি ওর মুখ চেপে ধরলাম। এই পচাতের হাত দি, একদম চুপ। আমি জানি কি নিয়ে প্রশ্ন করবি তুই। তোর ভাই আমাকে কেন কিস করেছে আমি তা জানি না। এইসব নিয়ে আমাকে প্রশ্ন করবি না। আমার হাত সরিয়ে ঝুমু বলে উঠলো, জানে না ন্যাকা আসছে রে আমার ভাই এমনি এমনি যাকে তাকে কিস করবে নাকি? মান অথবা না মান তুই আমার ভাবি হবি, এটা আমি বুঝে গিয়েছিলাম অনেক আগে। আজকে তো একদম পাক্কা বুঝে নিলাম। এই বেয়াদব, চুপ একদম। আর একটা কথা বলবি না। কিসের ভাবি? তোর ভাই আমাকে কেমন করে জানিস না? একটা চুমুকি দিল অমনি ভাবি হয়ে যাবো না কি? ঝুমু আমার গাল টেনে বলল, ইয়েস মাই লাভ, আমার ভাইয়া তোকে ভালোবাসে, বাট ভাইয়ার ভালোবাসার স্টাইলটা একটু ইউনিক আর কি। ভালোবাসা এই শব্দটা আমার কাছে একদম নতুন। কারণ ফ্যামিলি ছাড়া অন্য কোনো পার্সনকে আমি কখনোই ভালোবাসিনি। সাদীপ ভাইয়াকে আমি কখনো ফ্যামিলিতেই রাখিনি, কারণ উনি আমার একমাত্র শত্রু ছিলেন, এখনো আছে। কিন্তু উনি হচ্ছেন আমার একজন হ্যান্ডসাম ভালো লাগার শত্রু। কিন্তু উনি আমাকে ভালোবাসেন? উফ, এইসব প্যাচাল ভাবতে পারছি না আর। চুমুকে চুপ করতে বলে আমি বেডে শুয়ে গেলাম। হঠাৎ সাদীপ ভাইয়া কেবিনে এসে বললেন, কি ব্যাপার ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। কি ব্যাপার, বাসে যাবে না? তোরা কি এখনো এখানে থাকার প্ল্যানিং করছিস? শেফা, উঠে পড়, চল বাসে যেতে হবে। আমি ওনার কথায় উঠে বসলাম। ভাইয়া, তাহলে ভাবির সাথে কে থাকবে? আন্টি তো দুজনকে সামলাতে পারবে না। চুপ থাক, এত বুঝতে হবে না তোকে। ইসলাল ভাই আছে ভাবির যত্ন নেওয়ার জন্য, তোকে কারবারি করতে হবে না। তাছাড়া খালামুনি আর রাফসান এসেছে, ওরা সেকেন্ড ফ্লোরে আছে। হারি আপ, লেটস গো। আমি আর চুমু ওনার পিছে পিছে হাঁটতে লাগলাম। দ্বিতীয় তলায় যেতেই মা, আন্টি আর আমার দুই ভাইকে দেখতে পেলাম। ফুল, তুই সাদিফের সাথে চলে যা, খালামণির বাসায় থাকবি আজকে। আমি এখানে থাকবো আর রাফসান কিছুক্ষণ থেকে বাসায় চলে যাবে। তুই তো আমাকে ছাড়া একা ঘুমাতে পারিস না, তাই আপুদের সাথে থাকবি আজকে, কেমন শোনা? আমার মাথায় হাত বুলিয়ে মা বলে উঠলেন, হ্যাঁ কোনো সমস্যা নেই মা, ভালো করেছো তুমি এসে। আচ্ছা খালামুনি, আমরা আসছি তাহলে। ইসলাল ভাইয়া, কোনো হেল্প লাগলে কল করবে অবশ্যই। অবশ্যই ব্রো, তুই থাকায় অনেক হেল্প পেয়েছি আজ। সাদীপ ভাইয়া হালকা হেসেই ভাইয়াকে জড়িয়ে ধরলো। সাবধানে থাকিস তোরা। আচ্ছা খালামণি। সবাই থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম খালামণির বাসার উদ্দেশ্যে। খালামণির বাসায় পৌঁছাতে লিভিং রুমে খালামণি আর ইতিয়াপুকে দেখতে পেলাম। আমাদের দেখা মাত্রই খালামণি আর ইতিয়াপু দ্রুত হেঁটে আমাদের কাছে আসলো। ইরা কেমন আছে এখন? মেয়েটা কি বেশি অসুস্থ? না মা, ভাবি ভালোই আছে এখন, পরশু ডিসচার্জ করে দেবে। তুমি চাপ নিও না, কালকে হসপিটাল গিয়ে দেখে নিও। আচ্ছা বাবা, তোরা তিনজন গোসল করে নে। হাসপাতালে কত জীবাণু থাকে, গোসল সেরে খেতে হয়। 10টা বাজতে চললো। খালামণির কথায় আমরা তিনজন শাওয়ার নিতে চলে গেলাম। অবশ্য আমি গরম পানি দিয়ে করেছি গোসল, না হলে তো আমার নাক দিয়ে পানি পড়বে। খাবার টেবিলে বসতে বসতে প্রায় 11টা বাজলো। আমি, জুমু, খালামণি, খালু আর ইতিয়াপু ডাইনিংয়ে বসে পড়লাম খাবার খেতে। কিন্তু সাদীপ ভাইয়া কোথায় আল্লাহ জানে। উনি কি ডিনার করবে না? লজ্জার কারণে কারোর থেকে কিছু জিজ্ঞাসা করা যাবে না। আর জুমু যদি টের পায় কিছু, তাহলে তো আর কথাই নেই, শুরু করে দেবে তার সেই ভাবি নামক অত্যাচার। কিন্তু খাওয়ার মাঝে খালামণি বলে উঠল, আমার ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না। রাত দিন তার কাছে এক মনে হয়। এত রাতে কার না কার ফোন এলো, অমনি আসছি বলে চলে গেল। কই গেল কিছুই বললো না। তোমার ছেলের অনেক কাজ, আর গুরুত্বপূর্ণ কাজ না থাকলে সে কখনোই যেত না। হ্যাঁ তাও ঠিক, তবে ওর এই রাজনীতি করা আমার একদম পছন্দ না। কি আর করবে বলো? তোমার ছেলে নিজের কথা ছাড়া অন্য কারো কথা শুনেছে কখনো? আমার একটা মাত্র কলিজার ছেলে,
আল্লাহ ওকে যেন সবসময় সুরক্ষিত রাখে, আমিন। কথাগুলো বলেই খালামণি ওনার আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। উফ মা, কান্নার কি এখানে? ভাইয়া জানলে তোমাকে ঠিকই আবার বকবে। কান্না করো না তো, ভাইয়া অনেক স্ট্রং। আর তুমি তো জানোই আল্লাহ ভাইয়াকে রক্ষা করবে। সো খেয়ে নাও, কান্না করতে হবে না। ইতিহাপুর কথায় খালামণি একটা প্রশান্তির হাসি দিয়ে খাবার খেতে লাগলো। আর আমি ভাবছি অন্য কথা। সাদীপ ভাই এটা একদম ভালো করেনি। পলিটিক্স ছাড়া কি ওনার চলে না নাকি? পলিটিক্স অনেক রিস্ক একটা জিনিস, কত শত্রু তৈরি হয় এটা কেউ বুঝেও উঠতে পারে না। তবে আল্লাহ যেন ওনাকে সকল খারাপ জিনিস থেকে রক্ষা করে, আমিন। খাবার শেষে আমি আর ইতি আপু মিলে খালামণির সব কিছু গোছাতে সাহায্য করলাম। সকালের দিকে সার্ভেন্ট থাকলেও রাতের সব কাজ খালামণিই করেন, কারণ সাদীপ ভাইয়া নাকি রাতের বেলায় কোনো সার্ভেন্ট অ্যালাউ করে না, আল্লাহ জানে কেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে গেলাম। ঝুমু আর ইতি আপু এখনো ঘুম। বাগানে কিছু নতুন ফুল গাছ দেখতে পাচ্ছি। প্রশান্তির নিঃশ্বাস নিলাম একটা। আশেপাশে পরিবেশটা একদম ঠান্ডা। হঠাৎ বাগানের এই পাশে আমার চোখ আটকে গেল। সাদীপ ভাইয়া বাগানের গাছগুলোয় পানি দিচ্ছে, আর ওনার পাশে মালি দাঁড়িয়ে আছে। ওনার পরনের শর্ট প্যান্ট আর একটা হাত কাটা টি শার্ট। ওনার মাসাল্লাহ হাতগুলো দেখে আমার মনে উথাল পাথাল শুরু করলো। উনি পানি দিচ্ছেন আর মালির সাথে হেসে হেসে কথা বলছেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার দিকে চোখ পড়ায় উনি পানির পাইপ মালিককে ধরিয়ে দিলেন। আমার ব্যালকনি বরাবর এসে কোমরে হাত দিয়ে উপরে তাকালেন আমার দিকে। আমি এখনো ওনার দিকে তাকিয়ে আছি। গাছে পানি দিবে? ওনার কথায় আমি প্রচণ্ড অবাক হলেও মাথা নাড়িয়ে এক দৌড়ে নিচে ওনার কাছে চলে গেলাম। আমার দিকে উনি ভ্রু কুচকে তাকিয়ে বললেন, বললাম ওর দৌড় দিলে? এসেছিস ভালো কথা, কিন্তু এসব কি ড্রেস পরেছিস? ছোট্ট একটা টপস আর ঢোলা প্যান্ট, আর এটা কি ওড়না নাকি স্কার্ফ? তোকে আমি মানা করিনি এসব ড্রেস শুধু রুমের ভিতরে পরবি, রুমের বাইরে না। আশেপাশে তাকিয়ে দেখিস না মানুষ আছে নাকি নেই? অসভ্য কোথাকার। সাদীপ ভাইয়ের কথায় মনটা একদম ভেঙে গেল। উনি এত কথা শোনাবেন আমাকে আমি ভাবতেই পারিনি। আশেপাশে তাকিয়ে দেখলাম খানিকটা দূরে ওনার গার্ডস, আর ওনার থেকে বেশ একটু দূরে রেখে একেবারে বাগানের কোনায় মালি দাঁড়িয়ে আছে, আর মেন দরজাতে দাঁড়িয়ে আছে দারোয়ান। আমি কিছু না বলে চলে যেতে নিলে সাদীপ ভাই আমার হাত ধরে ফেললেন। আমি ওনার দিকে না ফিরে হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু উনি শক্ত করে হাত ধরে রাখলেন। একে তো নিজেই আসতেই বললেন, আর এখন ড্রেস নিয়ে ইনসাল্ট করছেন। এদিকে আবার আমার হাত ছাড়ছেন না। আমার হাত ধরে রাখা অবস্থায় উনি মালিকে বললেন, করিম ভাই, আপনি এদিক থেকে চান, গার্ডদের বলেন অন্যদিকে গিয়ে দাঁড়াতে। মালি যেতে সাদীপ ভাই আমার থেকে এক টান দিতেই আমার পিঠে গিয়ে ঠেকলো ওনার বুকের মাঝে। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি, হাতে উনি ততই আরো শক্ত করে ধরেছেন আমাকে। উফ, আমার বাবু এর এত রাগ। রাগ করে না বেবি, আমি চাই না আমার বাবুকে কি অবস্থায় দেখুক। তোমাকে সব অবস্থায় শুধু আমি দেখব, আর কেউ না। সাদীপ ভাই আমার ছাড়তেই আমি ওনার মুখোমুখি দাঁড়িয়ে বললাম, এই একদম বাবু রাখবেন না আমাকে। আমি কেন আপনার বাবু হতে যাব? আমি আমার আব্বু আমার বাবু। আর প্রথমে বাস দেবেন, পরে আবার মধুর কথা শোনাবেন, এইসব চলবে না। সাদীপ ভাই আমার কথায় হা হা করে হাসতে লাগলেন। আসলে তুই একটা বাচ্চা, ধর আর 1 বছর পরে তোর বিয়ে হয়ে যাবে, এরপর আমাদের বেবি আসবে, কিন্তু তখন কাহিনী হবে বাচ্চা থেকে বাচ্চা হয়েছে। সাদীপ ভাইয়ের কথায় সম্পূর্ণ শরীর আমার কাটা দিয়ে উঠল। কি বলে এই লোক? আমাদের বেবি মানে? আমাদের বেবি মানে কি? আমার বাবু শুধু আমার বাবু, আপনার কেন হবে? আমার আর আমার হাজবেন্ডের বাবু হবে সে। সাদীপ ভাইয়া হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর সাদীপ ভাইয়াতে পরিণত হলো। আমার 2 বাহু ধরে বলল, জাস্ট শাট আপ। আমি ছাড়া অন্য কোনো ছেলের নাম কি? কথা স্মরণ আনবি না, মেরে দেবো আমি তাকে। উফ ফুল, আমি যে পরে করতে চাচ্ছিলাম, আমাকে তাকে করার জন্য বাধ্য করবি না। আর যতটুকু কাজটা বিয়ের কথা, তোর বিয়ে শুধু আমার সাথে। ব্যাস আর কিছুই বললেন না উনি। আমাদের 2 বাহু ছেড়ে দিলেন। ওনার সবুজ চোখগুলো লাল হয়ে গেল মুহূর্তেই। যা এখান থেকে, আমার সামনে থেকে যা। সাদীপ ভাইয়া চিল্লানো শুনে আমার রুহু কেঁপে উঠল। আমি সামনের দিকে আগাতে গেলেই সাদীপ ভাইয়া আমার হাত ধরে টেনে দিয়ে ওনার বুকের উপর ফেলে দিলেন। আমি তাল সামলাতে না পেরে আঁকাবাঁকাভাবেই ওনার বুকের সাথে আটকে রইলাম। প্লিজ বেবি, আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না তুমি। আমি মেরে ফেলবো তাকে, সত্যি মেরে ফেলবো। অন্যজনকে বিয়ের স্বপ্ন দেখাও তোমার জন্য মানা। আমাকে নিয়ে ভাবে তুমি, শুধু আমাকে নিয়ে।
সাদীপ ভাইয়ের এমন নরম কথার সাথে সাথে আমি ওনার হার্টবিট অনেক ভালোভাবে এনজয় করছি। ওনাকে আমার ইদানিং ভয়ের সাথে সাথে ভালোও লাগে বেশ, কিন্তু এগুলো ওনাকে জানতে দেওয়া যাবে না, নাহলে নিশ্চিত আমাকে মেরে ফাটিয়ে দেবেন উনি। আচ্ছা ঠিক আছে, দেখবো না কোনো স্বপ্ন, কিন্তু একটা শর্ত আছে। উনি আমাকে ছাড়িয়ে ভ্রূণ নাচিয়ে জিজ্ঞাসা করলেন, কি